নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা উপসর্গের শ্রেণীবিভাগ। এর আগের দিন আমরা উপসর্গ নিয়ে আলোচনা করেছি, উপসর্গের সংজ্ঞা, উপসর্গের বৈশিষ্ট্য কি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও। আজকে আমরা উপসর্গের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব এবং তার শ্রেণীবিভাগের একটা পার্ট নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে সংস্কৃত উপসর্গ মনে রাখবে কি করে সেটাও নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখতেই হবে উপসর্গ মনে রাখার বা মুখস্থ রাখার জন্য। তো চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। বন্ধুরা, বাংলা ভাষায় যে সমস্ত প্রচলিত উপসর্গগুলি আছে তাদের মোটামুটি তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এবং তিনটি শ্রেণী কি কি? এক নম্বর হচ্ছে সংস্কৃত উপসর্গ, জানো তোমরা অনেকেই, তবু আমি বলে দিচ্ছি। সংস্কৃত উপসর্গ। দু নম্বর বাংলা উপসর্গ। আর তিন নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। এই তিনটে উপসর্গের মধ্যে আজকে আমরা সংস্কৃত উপসর্গ নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে সংস্কৃত উপসর্গগুলি কার পূর্বে বসে। সাধারণত সংস্কৃত উপসর্গগুলো ধাতুর পূর্বে ব্যবহৃত হয়। তবে ধাতুর পূর্বে ব্যবহৃত হয় বলে যে নাম শব্দের পূর্বে ব্যবহৃত হয় না এমনটা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রে ধাতুর পূর্বে ব্যবহৃত হয়, কিছু কিছু ক্ষেত্রে নাম শব্দের পূর্বে ব্যবহৃত হয়। নাম শব্দ বলতে বিশেষ্য বিশেষণ। তাহলে সংস্কৃত উপসর্গ কোনগুলো, সংজ্ঞা কি আমি পরে পরে আসছি। প্রথমে যেটা মনে রাখবে যে নাম শব্দের পূর্বে কোন কোন সংস্কৃত উপসর্গগুলো ব্যবহৃত হয়। যেমন ধরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো প্রপিতামহ, এটা হচ্ছে নাম শব্দের। প্রপিতামহ, প্রখর, প্র তো একটা উপসর্গ। আবার ধরো আনীল, আতত্ত্ব, আবার ধরো অভিমুখ, অত্যল্প। এই যে দেখো এখানে পিতামহ, এটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্যের পূর্বে প্র উপসর্গটা বসেছে। আবার দেখো প্রখর, এটা বিশেষণ, বিশেষণের পূর্বে বসেছে। আর নীল, নীলটাও বিশেষণ, বিশেষণের পূর্বে। তত্ত্ব, প্রত্যেকটা অভিমুখ, মুখটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্যের পূর্বে বসেছে। অত্যল্প মানে অতি অল্প, অতি উপসর্গটা অল্পের পূর্বে বসে অর্থটাকে পরিবর্তিত করেছে বা অর্থকে বিশিষ্টতা দান করেছে। তাহলে প্রথমত আমরা কি দেখলাম, উপসর্গ সাধারণত ধাতুর পূর্বে বসে, কিন্তু নাম শব্দের পূর্বেও কিন্তু বসতে পারে, সেটা খুব অল্প ক্ষেত্রে। এবারে আমরা বলবো যে সংস্কৃত ভাষায় তাহলে উপসর্গের সংজ্ঞা কি। উপসর্গ বলতে আমরা যেটুকু বুঝি ভালো করে বুঝে নাও, সেটা হচ্ছে যে সমস্ত অব্যয় ধাতুর পূর্বে যুক্ত অবস্থায় বসে ধাতুটির অর্থকে বিশিষ্টতা দান করে, কখনো ধাতুটির অর্থকে পরিবর্তন করে, ধাতুর অর্থের উৎকর্ষ বা অপকর্ষ বিধান করে, সেটাকেই বলা হয় সংস্কৃত উপসর্গ। ঠিক আছে? তাহলে সংস্কৃত ভাষায় মোটামুটি 20টা উপসর্গ আছে এবং এই 20টা উপসর্গ আমাদের একদম ঝরঝরে করে মুখস্থ রাখতে হবে। এই 20টা উপসর্গ কিভাবে ঝরঝরে মুখস্থ করবো আমি সেটা বলে দিচ্ছি। তার আগে এটুকু বলে দিই, এই 20টা উপসর্গের কথা সংস্কৃত মুগ্ধবোধ গ্রন্থে উল্লেখ আছে। তো চলো সংস্কৃত যে 20টা উপসর্গ আছে সেটা আমরা পরপর বলি। তো বন্ধুরা, সংস্কৃততে যে 20টা উপসর্গ আছে সেটা কিন্তু বইয়ে অনেক সময় এলোমেলো করে দেয়া থাকে। তোমরা সুবিধে হবে আমি এখানে যেভাবে লিখে দিয়েছি সেইভাবে মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু মনে থাকার একটা সুবিধা থেকে যায়। তো 20টা উপসর্গকে আমরা 5টা 5টা করে ভাগ করেছি 4টে লাইনে। এইভাবে তোমরা মনে রাখবে, যেমন ভাবে আমি বলছি সেইভাবে তোমরা পড়াশোনা করবে। এটা খুব একটা কঠিন নয়, একটু মুখস্থ করলেই পেরে যাবে। দেখো 20টা উপসর্গ কি কি। প্র, পরা, অপসম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। এইভাবে করবে। 4টে লাইন আমি লিখে দিয়েছি, দেখো 5টা 5টা করে, 4 5 20টা। এইভাবে সাজিয়ে নেবে, তাহলে কিন্তু সবসময় এই উপসর্গগুলো যেন কোনো দিনও না হলো, এগুলো কিন্তু ঝরঝরে আমাদের মুখস্থ রাখতে হবে। যেভাবে বললাম ওইভাবে করবে। তার মধ্যে এখানে নির মানে নি হসন্ত দিয়েও অনেক সময় আমরা শব্দ পাই নির আর দূরের ক্ষেত্রে। তাহলে প্র, পরা, অপসম, নি, তারপরে অবৌন, নির্দূর, বি, অধিসু, উদ, পরিপ্রতি, অভিয়তি, অপি, উপ, আ। এইভাবে কিন্তু আমি যেমন ভাবে মুখস্থ করলাম এইভাবে 12 5 পড়ো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে?
তো এই উপসর্গ দিয়ে অনেক রকম শব্দ গঠিত হয়, সেগুলো সবগুলো তো বলা সম্ভব না, আমি কয়েকটা বলে দিচ্ছি। যেমন প্র দিয়ে প্রখর, আগেই বললাম। পরা দিয়ে পরাজয়, অপকার, সংস্কার, নিশ্চয়। অব দিয়ে অবরোধ, অনুরোধ, নির্জন, দুর্জন, বিজন, এরকম করে অসংখ্য শব্দ গঠিত হয়। অধিকার, হ্যাঁ, সুকাজ, উৎস্থাপন বা উদ দিয়ে যেরকম হয় উৎস্থাপন, পরিষ্কার, প্রতিকাজ বা পরিষ্কার, প্রতি দিয়ে হচ্ছে তোমার প্রতিকাজ। এইভাবে প্রত্যেকটা শব্দের আগে বসে। অনেক ধরনের শব্দ আছে, তোমরা মনে করে করে প্রত্যেকটা বইয়ে উদাহরণ দেওয়া আছে সেইভাবে করো। আবার যেমন অভিষেক, অতি, অত্যল্প, যেমন অতিযুক্ত অল্প, বা অতি বার বেরো না। এটা অবশ্য আগে আমি এটা এই ক্ষেত্রে মনে পড়ে গেল বলতে বলতে, এর মধ্যে কিন্তু অতি উপসর্গটা আলাদাভাবে ব্যবহৃত হয়। আর প্রতি, এই যে 20টা উপসর্গ বললাম সংস্কৃতে, আমি আগেও বলেছি আগের দিনের ভিডিওতে, যে এই যে 20টা উপসর্গ তার মধ্যে কিন্তু সবগুলো আলাদা করে ব্যবহৃত হয় না, শুধুমাত্র 2টো উপসর্গ আলাদা করে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রতি আর অতি। ঠিক আছে, তাহলে অতি, অত্যল্প, অতিযুক্ত অল্প, এরকম করে অপিধান, হ্যাঁ, উপকার, আ দিয়ে নীল, এইভাবে প্রত্যেকটা উপসর্গ দিয়ে অসংখ্য শব্দ কিন্তু আমরা বাংলা ভাষায় গঠন করতে পারি। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম উপসর্গের কথা। এরপরে আমরা যেটা জানবো বিশেষ গুরুত্বপূর্ণ উপসর্গের ক্ষেত্রে, সেটা হচ্ছে গতি। গতি জিনিসটা কি? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় কতগুলো অব্যয় আছে যেগুলো কিন্তু উপসর্গ না হওয়া সত্ত্বেও উপসর্গের মতো ধাতুর পূর্বে বসে ব্যবহৃত হয় বা ধাতুর পূর্বে বসে এবং শব্দটির অর্থ পরিবর্তন করে। সেই কয়েকটা গতির কথা আমি এখানে উদাহরণ দিয়ে দিয়েছি, এগুলো বিভিন্ন বইতে পেয়ে যাবে, কিছু কিছু বইয়ে নাও দেওয়া থাকে, আমি বলে দিলাম। দেখো এখানে দিয়ে দিয়েছি মোটামুটি 8টা মতো আছে। সেটা হচ্ছে অন্তর, অলম, আর হচ্ছে আবিস, তিরস, পুরস, প্রাদুষ, পূর্ব, সাক্ষাৎ। এইভাবে মুখস্থ করবে। দেখো প্রত্যেকটা শেষে দন্তস্ব আছে, এটা 4টে পরপর রাখবে। প্রথমে অ দিয়ে অন্তর, অলম, আবিস, তিরস, পুরস, প্রাদুষ, পূর্ব, সাক্ষাৎ। এই যে 8টা আমি উদাহরণ দিলাম, এগুলোকে ব্যাকরণে গতি বলা হয়। কারণ এগুলো উপসর্গ নয়, উপসর্গ না হওয়া সত্ত্বেও এরা কিন্তু ধাতুর পূর্বে বসে ধাতুটির অর্থের পরিবর্তন ঘটায়। এরকম উদাহরণ আমরা অসংখ্য পেয়ে থাকি, যেমন অন্তর দিয়ে, যেমন অন্তরাত্মা। আবার অলম, অলংকার, এইভাবে আমরা পেয়ে থাকি এই ধরনের শব্দ। আবিষ্কার, তিরস্কার বা তিরোধান, পুরস্কার, প্রাদুর্ভাব, পূর্ব রাগ, আবার ধরো সাক্ষাৎ, সাক্ষাৎকার, এই ধরনের অসংখ্য শব্দ আমরা পেয়ে থাকি। এগুলোকেই কিন্তু ব্যাকরণে গতি বলা হয়। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, রবীন্দ্রনাথ উপসর্গকে কিন্তু মাছের ছোট্ট পাখনার সঙ্গে তুলনা করেছেন। কারণটা কি? আমরা জানি মাছ যেমন পাখনার সাহায্যে গতি লাভ করে, ডাইনে বাঁয়ে, সামনে পিছনে চলাফেরা করতে পারে পাখনার সাহায্যে, তেমনি এই উপসর্গগুলোও যেন শব্দের আগে বসে শব্দের অর্থটাকে গতি দান করে। বিশেষ তাৎপর্য ভাই, খুব গুরুত্বপূর্ণ যে উপসর্গটাকে মাছের ছোট্ট পাখনার সঙ্গে তুলনা করেছেন এবং এই গতি সংজ্ঞাটি ব্যবহার করেছেন। আগে যে গতির কথা বললাম, এই গতি সংজ্ঞাটি ব্যবহার করেছেন কিন্তু পাণিনিও ব্যবহার করেছেন। এর সঙ্গে এই শব্দের যে একটা অর্থ পরিবর্তন, এই শব্দের অর্থের গতি বদলের একটা সম্পর্ক আমরা লক্ষ্য করলাম, যে এখানেও যেমন শব্দের অর্থটা গতি লাভ করছে। গতি মানে কি? একটা অর্থ ছিল, সেই অর্থটা অন্য অর্থে পরিবর্তিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, একটা বিশেষ গতি দিচ্ছে শব্দটাকে, শব্দের অর্থটাকে, সেই জন্য গতি এই অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার যে কয়েকটা উপসর্গের উদাহরণ আমরা দিলাম, সেই উপসর্গগুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, সেগুলো বই অসংখ্য উদাহরণ পাবে। তো কয়েকটা আমি বলে দিচ্ছি, সেটা কিভাবে মনে রাখবে, কিভাবে পড়বে উপসর্গগুলো তো মুখস্থ হয়েই যাবে, কিন্তু কিভাবে মনে রাখবে সেটা আমি খুব সংক্ষেপে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে 20টা উপসর্গ আমরা সংস্কৃততে বললাম, এই যে উপসর্গগুলো বিভিন্ন অর্থে কিন্তু ব্যবহৃত হয়। তার মধ্যে আমি একটা উদাহরণ দেখিয়েছি, সেটা হচ্ছে প্র উপসর্গটা নিয়ে। এই প্র উপসর্গটা বিভিন্ন অর্থে কি কি ব্যবহৃত হয়, যেমন ধরো আধিক্য অর্থে, আরম্ভ অর্থে, দক্ষতা অর্থে, পূর্ববর্তী অর্থে, পরবর্তী অর্থে। এগুলো কিন্তু তোমরা একটা যেটা করবে, বইতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা একটা করে পড়বে এবং কি কি অর্থে ব্যবহৃত হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে খুঁজে বের করতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা চাইলেই করতে পারবে। যেমন ধরো প্রথমে আমরা যেটা দেখছি আধিক্য। প্র উপসর্গটা আধিক্য অর্থে কিরকম, যেমন ধরো প্রগাঢ়, প্রকোপ, প্রচন্ড। প্রগাঢ় মানে কি?
অত্যন্ত বেশি, আধিক্য মানে কি অধিক, অনেক বেশি। তাহলে প্রগাঢ় মানে হচ্ছে অত্যন্ত গাঢ়, যেটা অর্থাৎ অধিক, অনেক বেশি, সেই অর্থে ব্যবহৃত হয়েছে। একই অর্থে প্রকোপ মানে অত্যন্ত বেশি কোপ, অর্থাৎ অত্যন্ত বেশি রাগ হলে, প্রকোপ হলে, বা প্রচন্ড, প্রচন্ড মানে কি অত্যন্ত বেশি, অর্থাৎ অত্যন্ত বেশি মানে আধিক্য, অধিক অর্থে ব্যবহৃত হয়েছে। আবার ধরো আরম্ভ, আরম্ভ অর্থে কিরকম ব্যবহৃত হয়েছে না প্রদোষ। প্রদোষ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা মানে কি রাত্রির আরম্ভ। তাহলে প্রদোষ মানে হচ্ছে এখানে আরম্ভ অর্থে ব্যবহৃত হয়েছে, প্রদোষ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা মানে রাত্রির আরম্ভ, অর্থাৎ প্র উপসর্গটা আরম্ভ অর্থে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ একই উপসর্গটা বিভিন্ন অর্থে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটাই কিন্তু আমরা এখানে বলছি। আবার দেখো দক্ষতা, দক্ষতা অর্থে প্র উপসর্গটা ব্যবহৃত হচ্ছে প্রবীণ। প্রবীণ মানে কি যে দক্ষ। প্রবীণ কথাটির আমরা যখন তোমাদের অর্থের ক্ষেত্রে বলেছি, যেমন যোগ রূঢ়, যৌগিক, রূঢ় শব্দের ক্ষেত্রে বলেছি প্রবীণ শব্দটার আদি অর্থ ছিল যিনি বিনা বাদনে দক্ষ, অর্থাৎ সেই প্রবীণ। আর এখন প্রবীণ মানে কি, প্রবীণ মানে বৃদ্ধ, কিন্তু বৃদ্ধ মানে প্রবীণ আমরা কাদেরকে বলি, তারা অর্থাৎ বেশি দক্ষ, তারাই তো প্রবীণ। তো এখানে প্রবীণ শব্দটা দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে। বিনের পূর্বে প্র বসিয়ে দিয়েছি, সেটা দেখো দক্ষতা অর্থে ব্যবহৃত হয়ে গেছে। ঠিক আছে, আর এই দুটো তো বুঝতেই পারছো। পূর্ববর্তী, প্র পিতামহ মানে পিতামহের পূর্ববর্তী, পিতামহের পূর্বে যিনি, তাকেই তো প্র পিতামহ মানে, অর্থাৎ দাদুর বাবা প্র পিতামহ মানে। আর পরবর্তী প্র পৌত্র, অর্থাৎ নাতির যে পরে তাকে পরবর্তী অর্থে নাতি, পৌত্র মানে হচ্ছে নাতি, পপৌত্র মানে হচ্ছে নাতির পরে বা নাতির পুত্র বা তার পরে বোঝাচ্ছে। তাহলে এই যে উপসর্গ একটা দিয়ে আমি বিভিন্ন অর্থে দেখালাম, এইরকম করে যতগুলো উপসর্গ আছে এগুলো কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সেই অর্থগুলোই তোমাদেরকে একটু ধৈর্য ধরে পড়তে হবে। ঠিক আছে, তো উপসর্গের শ্রেণীবিভাগে আজকে আমরা সংস্কৃত উপসর্গ আলোচনা করলাম, সেখানে গতি কোনটাকে বললাম সেটা মনে রাখার চেষ্টা করবে। আর সংস্কৃতর যে 20টা উপসর্গ আছে সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, এবং যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।